সোমজা দাসের লেখা গল্প জেতা হারা। ব্রজগোপালবাবুর সমস্যা হলো তিনি কোনো পরিস্থিতিতেই কোনো কিছুর মধ্যে ভালো কিছু খুঁজে পান না। একটু বুঝিয়ে বললে ব্যাপারটা পরিষ্কার হবে। ধরা যাক সকালে আকাশে মেঘ করেছে। নলিনী দেবী অর্থাৎ ব্রজগোপালবাবুর স্ত্রী চায়ের কাপটা ব্রজগোপালবাবুর সামনে বসিয়ে দিয়ে জানালার সামনে গিয়ে দাঁড়ালেন। উদাস চোখে বাইরে আকাশের দিকে চেয়ে বললেন, কেমন সুন্দর লাগছে বাইরেটা, দেখো কি সুন্দর ছায়া ছায়া। এই কদিন যা গায়ে ফোসকা ফেলার গরম চলছিল, আজ বোধহয় একটু জল ঝরাবে। কি শান্তি। ও মা, অমনি ব্রজগোপালবাবু হুলো বেড়ালের মতো ফ্যাঁস করে উঠবেন। হ্যাঁ, ঘরে বসে কাব্যি করতে সবার ভালো লাগে, বাইরে তো আর বেরোতে হয় না। এই বিশ্রী প্যাঁচ পেঁচে বৃষ্টি, তাই তো ভালো লাগবেই। ভাবটা এমন যেন ব্রজগোপালবাবুকে কত বাইরে বেরোতে হয়। 6 মাস হলো চাকরি থেকে অবসর নিয়েছেন তিনি। আগে তাও দিনের একটা দীর্ঘ সময় অফিসে থাকতেন, ফলে পরিস্থিতিটা যা হোক কিছুটা সহনীয় ছিল। কিন্তু অবসরের পর থেকে সারাটা দিন বাড়িতেই বসে আছেন, বাড়ির লোকেদের মাথা চিবিয়ে খাচ্ছেন। ব্রজগোপালবাবুর ছেলে নিখিল ইঞ্জিনিয়ার, সরকারি দপ্তরে গুরুত্বপূর্ণ পদে চাকরি করে। খেলাধুলো খুব ভালোবাসে সে। স্টেট জুনিয়র লেভেলে ক্রিকেট খেলেছে একসময়। সৎ পরোপকারী ছেলে। কিন্তু হলে কি হবে, ব্রজগোপালবাবুর মন পাওয়া এত সহজ? ব্রজগোপালবাবু তার সরকারি অফিসার ছেলেকে কানাকড়ি সম্মান দেন না। ছেলে ঘরের খেয়ে বনের মোষ তাড়িয়ে বেড়ায়। সরকারি অফিসে কাজকর্ম কিচ্ছু হয় না। থেকে শুরু করে বেলা গড়াতে গড়াতে সেটা সরকার কতটা অপদার্থ, বিরোধী দল কতটা নির্লজ্জ তে গিয়ে শেষ হয়। সেটাও বাধ্য হয়ে মুলতুবি রাখতে হয়, কারণ ব্রজগোপালবাবু খিদে সহ্য করতে পারেন না একদম। বেলা 12টায় স্নানে না ঢুকলে খেতে দেরি হয়ে যায়, তাই যাবতীয় নিন্দে মন্দ ধামাচাপা দিয়ে উঠতে হয়। ইদানিং অবসরের পর থেকে ব্রজগোপালবাবুর সহধর্মিণী নলিনী দেবীর জ্বালা আরও বেড়েছে। সারাদিন বাড়িতে বসে বুড়ো সমস্ত কিছুর খুঁত ধরতে থাকে। কত আর সহ্য হয়। এরকম বাতিগ্রস্ত লোকের সাথে সংসার করার হ্যাপা সেই বোঝে, যাকে সেই কাজটা করতে হয়। বয়সটা তো নলিনী দেবীরও বাড়ছে। এই বয়সে এসে আর সারাদিন এইসব অশান্তি ভালো লাগে না। সারাদিন ধরে বাড়ি শুদ্ধ লোকে বকে ঝোঁকে ব্যতিব্যস্ত করে রেখেছেন। এমনিতে নলিনী দেবী খুবই শান্ত, ধৈর্যশীলা মহিলা। কিন্তু ধৈর্যেরও তো একটা সীমা থাকে নাকি? কাহা তো কার সহ্য হয়। সহ্য হলো না আর। হয়তো ব্যাপারটা অতি তুচ্ছ, এর থেকে অনেক বড়সড় ঝামেলার ইতিহাস ব্রজগোপালবাবুর আছে। তবু আপাত তুচ্ছ ঘটনাটিকে কেন্দ্র করেই এত বড় সিদ্ধান্তটা নিয়েই ফেললেন তিনি। কিংবা হয়তো বারুদটা অনেক দিন ধরেই জমছিল, বিস্ফোরণটা হতে সবার নজরে এলো। নইলে সামান্য চাকে কেন্দ্র করে ব্রজগোপালবাবুর সংসারে এমন তুফান উঠতে পারে, কে কবে ভেবেছিল? আগে চাকরি জীবনে তাকে সকাল 6:30টায় উঠতে হতো অ্যালার্ম দিয়ে। বাড়ি থেকে অফিস যেতে অনেকটা সময় লেগে যেত, তাই তাড়াতাড়ি বেরোতেই হতো। ব্রজগোপালবাবুর অফিসের জন্য নলিনী দেবীকেও কাক ভরে উঠে স্বামীর অফিসে রান্না বসাতে হতো। অবসরের পর নলিনী দেবী ভাবলেন, এত বছর পর এবার একটু শান্তিতে বেলা অবধি ঘুমোতে পারবেন। 2-4 দিন মাত্র স্থায়ী হয়েছিল তার সেই শান্তির আয়ু। তারপর থেকেই শুরু হলো আসল নাটক। ব্রজগোপালবাবু নিজে কাক ভরে উঠে বসে থাকবেন আর গজগজ করতে থাকবেন। দেরি করে ঘুম থেকে ওঠার অপকারিতা সম্পর্কে সঠিক জ্ঞান বিতরণের পরও লাভ না হলে শুরু হবে তর্জন গর্জন। নলিনী দেবী তো বধির নন, গায়ে গন্ডারের চামড়াও নেই। সহজেই বুঝে নিলেন তার স্বামীর কর্মক্ষেত্রে অবসর হলেও তাঁর অবসর হয়নি। ঘুমের মায়া তিনি সে যাবৎ ত্যাগ করেছেন। কিন্তু ঘটনার দিনটা একটু অন্যরকম ছিল। নলিনী দেবীর আগের দিন রাত থেকে শরীর বেশ খারাপ ছিল। সিজন চেঞ্জের সময় সাধারণ জ্বরজারি, গুরুতর কিছু নয়, কিন্তু এই বয়সে শরীর কাবু হয় বেশি। মাঝরাতে কাঁপুনি দিয়ে জ্বর এসেছিল। ব্রজগোপালবাবু নিদ্রা বেশ গভীর বরাবরই। ডেকে সাড়া না পেয়ে নিজেই উঠে জ্বরের ওষুধ খান নলিনী দেবী।
অনেকটা সময় এপাশ ওপাশ করার পর জ্বরটা একটু কমলেও ভোর রাতের দিকে দু চোখের পাতা জড়িয়ে আসে তার। তারপর আর কি, ঘণ্টা দেড়েক কাটতে না কাটতেই শুরু হলো ব্রজগোপাল বাবুর তর্জন গর্জন। ঘুমটা ভেঙে গিয়েছিল নলিনী দেবীর। দুর্বল শরীরে রাতে ঘুমাতে না পারার কারণে মাথার যন্ত্রণায় দপদপ করছিল। তার উপর ব্রজমোহন বাবুর বাক্যবান নলিনী দেবীর দুর্বল স্নায়ু আর নিতে পারল না। সিদ্ধান্তটা ঘোষণা করেই ফেললেন তিনি। বাড়িতে তোড়জোড় চলছে। বাড়ির গিন্নি 40 বছরের সংসার ছেড়ে গৃহত্যাগ করছেন। পাড়া পড়শি আত্মীয় মহলে রীতিমতো আলোড়ন পড়ে গেছে। যেসব আত্মীয়দের সাথে বহুযুগ কোনো যোগাযোগ নেই তারাও ফোন করে খবর নিচ্ছে। পাড়াপড়শিদের ফোন করার দায় নেই, তারা সকাল বিকেল সন্ধে এসে ভিড় জমাচ্ছে। এরকম একটা অভূতপূর্ব ঘটনা কেই বা কবে শুনেছে? আর সবচেয়ে আশ্চর্য নলিনী দেবী, যিনি নিজে হাসি মুখে রাত দিন অতিথিদের আপ্যায়ন করে চলেছেন, হেসে হেসে গল্প করছেন, যেন কি একটা মজার ব্যাপার ঘটেছে। বাইরের ঘর থেকে লোকজনের টুকরো টাকরা হাসি কথা ভেসে আসছে। ব্রজগোপাল বাবু কান পেতে শোনার চেষ্টা করলেন। দুটো বাড়ির পরের বাড়ির গাঙ্গুলি বৌদি বলছেন, তোমার বাপু নলিনী কলজের জোর আছে। আমরা তো বাপু সারা জীবন ভেবেই গেলাম সব ছেড়ে ছুড়ে চলে যাব যেখানে দু চোখ যায়, কিন্তু সাহসটাই করে উঠতে পারলাম না। উল্টো দিকের বাড়ির সমরেশের বউ ললিতা বক্তৃতার ঢঙে বলে চলেছে, সত্যি কাকিমা, দারুণ ডিসিশন নিয়েছো। পুরুষ মানুষেরা নিজেদের ভাবে কি? আমরা মেয়েরা সারা জীবন সংসার সামলাই, বাচ্চা মানুষ করে জীবনটা কানাকড়ির দামে বিকিয়ে দিই, তাই কেউ মূল্য দেয় না মেয়েদের। তোমার এই সিদ্ধান্ত আরও মেয়েদের উদ্বুদ্ধ করবে। ললিতা কি যেন একটা মহিলা ক্লাবের সেক্রেটারি, গলা কাঁপিয়ে নারীবাদী বক্তৃতা করতে পারে বেশ। নলিনী হাসি হাসি মুখে সবার কথা শোনে। সকালে ননদ মিতু ফোন করেছিল। ফোনটা ব্রজগোপাল বাবুই ধরেছিলেন। মিতু দাদার গলা পেয়েই বলল, বৌদিকে ফোনটা দে তো দাদা। বোনের গলা পেয়ে একটু স্বস্তি পেয়েছিলেন ব্রজগোপাল বাবু। যাক, মিতু তো তার নিজের বোন, সে নিশ্চয়ই নলিনীকে বোঝাবে এসব পাগলামি বন্ধ করার জন্য। ব্রজগোপাল বাবু বুদ্ধি খাটিয়ে ফোনের স্পিকার অন করে ফোনটা নলিনীকে দিলেন। কিন্তু কোথায় কি? ব্রজগোপাল বাবু স্পষ্ট শুনলেন মিতু বলছে, খুব ভালো সিদ্ধান্ত নিয়েছ বৌদি, সত্যি তো। সারাটা জীবন তো সংসারের জন্য খাটলে, এবার নিজের মতো করে বাঁচো। আর যে যা বলে বলুক, তোমার সিদ্ধান্তে আমি তোমার সঙ্গে আছি। শেষ চেষ্টা করেছিলেন ব্রজগোপাল বাবু। নিজের মান খুইয়ে নলিনীকে থেকে যাওয়ার জন্য তিনি কাকুতি মিনতি করতে পারবেন না মরে গেলেও। তাই নিখিল অফিস থেকে ফিরলে নিজের ঘরে ডাকলেন তাকে। গম্ভীর মুখে জিজ্ঞাসা করলেন, এসব কি চলছে এ বাড়িতে? নিখিল সরল বিস্ময়ে জিজ্ঞাসা করল, কি চলছে বলো তো? কিসের কথা বলছো? ও, তুমি বুঝতে পারছো না কিসের কথা বলছি? ব্রজগোপাল বাবু নাক দিয়ে অসন্তোষসূচক ঘোঁত ঘোঁত শব্দ করে বললেন, তোমার মা এসব কি আরম্ভ করেছেন বাড়িতে? এই বয়সে এসব নাটক করতে মানা করতে পারছো না তুমি? নিখিল এই মুহূর্তে আরও অবোধ বনে যায়। কি নাটক বাবা? আমি তো কিছু বুঝতে পারছি না। ব্রজগোপাল বাবু এবার দৃশ্যতেই ক্ষুব্ধ। এসব বাড়ি ছাড়ার কথা কি হচ্ছে শুনি? এই বয়সে এসে এভাবে লোক হাসানোর মানেটা কি? নিখিল এতক্ষণে বোধহয় বুঝল ব্রজগোপাল বাবু কি বলতে চাইছে। বলল, কেউ তো হাসছে না বাবা, সবাই ধন্য ধন্য করছে। বরং শুনছি তো এক নামকরা মহিলাদের ম্যাগাজিনের জন্য মায়ের সাক্ষাৎকার নেওয়া হবে। নারী জাগরণ মঞ্চ থেকে মাকে সম্বর্ধনাও দেওয়া হবে। মা এখন সেলিব্রিটি। ব্রজগোপাল বাবু আর কথা বাড়ালেন না। বুঝলেন কথা বাড়িয়ে লাভ নেই। শত্রু, সবাই শত্রু। বাইরের লোকের কথা তো না হয় ছেড়েই দিলেন, নিজের ছেলে নিজের বোন তারাও নলিনীকে সমর্থন করছে। যাকগে, কাউকে দরকার নেই তার, একাই তিনি দিব্যি থাকবেন। মনে মনে বললেন বটে, কিন্তু নলিনী ছাড়া জীবন কাটানোর কথা ভাবতেই হাত পা ঠান্ডা হয়ে এলো ব্রজগোপাল বাবুর। সকালে ঘুম ভেঙে নলিনীর হাতে চা না পেলে
তার সমস্ত দিন খারাপ যায়। তার জামা কাপড়, স্নান করে কি পরবেন, বাইরে কি পরে যাবেন, সব নলিনী ঠিক করে দেয়। ব্রজগোপালবাবু নিজে ভীষণ ভুলো মনের মানুষ। তার যাবতীয় দরকারি কাগজপত্র সব নলিনীর জিম্মায় থাকে। যখন যা দরকার হয় নলিনী বার করে দেয়। আর ওষুধ বিশুধ সময় মতো নলিনী টেবিলের উপর গুছিয়ে রাখে। তাও মাঝে মধ্যে ব্রজগোপালবাবু হাতে তুলে না দিলে খেতে ভুলে যান। নলিনী ছাড়া ব্রজগোপালবাবু যে সম্পূর্ণ অচল, সিকির মতোই অচল মানুষ, সেটা কই এতদিন তো বোঝেননি। নলিনী দেবী আজ বাড়ি ছেড়ে যাবেন। সকাল থেকেই বাড়িতে সাজো সাজো রব। পাড়াপড়শিরা এসে দেখা করে যাচ্ছে। বেলা 11টা নাগাদ মিতু এলো, হাতে একটা সুটকেস। জানা গেল নলিনী চলে যাওয়ার পর মিতু কিছুদিন থাকবে। ব্রজগোপালবাবু আর নিখিলের বাপ বেটার সংসার গুছিয়ে দিয়ে একটা রান্নার লোক ঠিক করে তাকে কাজ বুঝিয়ে তারপর ফিরবে সে। ব্রজগোপালবাবু মুখ মাখালেন শুনে। বিড়বিড় করে বললেন, আদিক্ষেতা। একবার পাশের ঘরে উঁকি মেরে দেখে এলেন দুটো ঢাউস সুটকেস বাঁধা ছাঁদা করে রাখা। হঠাৎ বুকের ভেতরটা টনটন করে উঠল ব্রজগোপালবাবুর। সেই কবে 40 বছর আগে ষোড়শী নলিনী এসেছিল এই সংসারে। নিজের হাতে করে সংসার আর ব্রজগোপালবাবুর জীবনটা গুছিয়ে রেখেছিল। ভালোবেসেই তো সব করেছিল সে। তিনি তো কই নলিনী দেবী সেই ভালোবাসার কোনো মূল্য দেননি কখনো। নিজের জীবনের যাবতীয় ব্যর্থতা, সমস্ত না পাওয়ার গ্লানি থেকে দুনিয়ার সকলের উপর গরল বর্ষণ করেছেন। সবাইকে দুষেছেন, সবেতেই মন্দ খুঁজেছেন। ভালোবাসার মানুষগুলোর জীবন নরক বানিয়ে ছেড়েছেন। আজ যখন নলিনী বাড়ি ছেড়ে তাকে ছেড়ে চলে যাচ্ছে, তখন মনে হচ্ছে এতদিনে বুঝি বা সত্যিকারের নরক দর্শনের অভিজ্ঞতা অপেক্ষা করে আছে ব্রজগোপাল বাবুর জন্য। সন্ধ্যা 6টায় বাড়ির সামনে একটা ট্যাক্সি এসে দাঁড়ালো। নিখিল মাকে স্টেশনে পৌঁছে দিতে চেয়েছিল, কিন্তু নলিনী দেবী রাজি হয়নি। জানিয়েছেন এখন থেকে একাই চলতে হবে। শুরুটাও তিনি একাই করতে চান। যাওয়ার আগে মিতুকে সব বুঝিয়ে দিলে ব্রজগোপাল বাবুর ঘরে এলেন নলিনী দেবী। হাসি মুখে বললেন, সাবধানে থেকো, ওষুধগুলো মনে করে ঠিক সময়ে খেও। আমি আসছি। ব্রজগোপালবাবু মাথা নিচু করে চেয়ারে বসে আছেন। মাথা তুললেই ধরা পড়ে যাবেন যে চোখ দুটো বড্ড জ্বালা জ্বালা করছে। ঘরে বসে গাড়ি চলে যাওয়ার শব্দ পেলেন ব্রজগোপালবাবু। কোথায় যাবে নলিনী? তাও তো জিজ্ঞাসা করেননি তিনি। নিজের মান খুইয়ে নিজেই তো তিনি এগোননি, ক্ষমা চাওয়ারও চেষ্টা করেননি। ভুল হয়ে গেছে, খুব ভুল হয়ে গেছে। নলিনীবিহীন এই শূন্য বাড়ি নখ দাঁত বার করে যেন গিলতে আসছে ব্রজগোপাল বাবুকে। নিজেকে ক্লান্ত, বিধ্বস্ত, পরাজিত সৈনিকের মতো লাগছে। সারা জীবন ধরে শুধু নিজেকে ঠিক আর বাকি সবাইকে ভুল প্রমাণ করার খেলায় যে কবে থেকেই হেরে বসে আছেন তিনি টেরই পাননি। বুঝতে পারেননি নলিনী স্বেচ্ছায় চুপচাপ হার স্বীকার করে গিয়েছে এ যাবৎ, শুধু তাকে জিতিয়ে দেওয়ার জন্য। না, অনেক ভুল করেছেন জীবনে, আর না। ঘর ছেড়ে প্রায় ছুটেই বেরিয়ে এলেন ব্রজগোপালবাবু। নিখিল বসার ঘরে বসে সকালের খবরের কাগজ ওল্টাচ্ছে নির্বিকার মুখে। ব্রজগোপালবাবুকে হন্তদন্ত হয়ে বেরিয়ে আসতে দেখে মাথা তুলে তাকালো। নিখিল, তোমার মা কোথায় গেছেন? ব্রজগোপালবাবুর গলাটা কেমন হেরে যাওয়া মানুষের মতো শোনালো। নিখিল বাবার দিকে তাকিয়ে রইল একটুক্ষণ, তারপর বলল, চলো কুইক, সময় নেই বেশি। পরবর্তী 40 মিনিট নিখিল তার গাড়িটাকে উড়িয়ে নিয়ে চলল প্রায়। রাস্তার সমস্ত ভিড় যানজট উজিয়ে শিয়ালদা স্টেশনে যখন পৌঁছালো তখন মহানগরীর বুকে সন্ধে নেমেছে। গাড়ি থেকে নেমে পকেট থেকে বার করে একটা ট্রেনের টিকিট ব্রজগোপালবাবুর হাতে দিল নিখিল। পুরী যাওয়ার ট্রেনের টিকিট, ব্রজগোপালবাবুর নামে রিজার্ভেশন। 4 নম্বর প্ল্যাটফর্ম, শিগগির যাও, মা অপেক্ষা করছে। ব্রজগোপালবাবু হতভম্ব মুখে দাঁড়িয়ে থাকেন তবু। আমি পুরী যাব? কিন্তু জামা কাপড় তো কিছু আনিনি সাথে। নিখিল হেসে উত্তর দিল, সব মা গুছিয়ে নিয়েছে সুটকেসে, চিন্তা করো না, এবার তাড়াতাড়ি যাও। আর তুই? ব্রজগোপালবাবু কেমন বোকার মতন প্রশ্ন করে ফেলেন। আমি রইলাম পিসিমণির জিম্মায়।
এবার কিন্তু আর প্রশ্ন করলে ট্রেন মিস করবে। না না, ট্রেন মিস করা চলবে না। ব্রজগোপাল বাবু ছুট লাগান 4 নম্বর প্ল্যাটফর্মের উদ্দেশ্যে। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।